রহস্য উচ্চারণ নিয়ে নির্মিত। সাথে আছি আমি কাজী মুগ্ধ মৌসুম। গল্পটি লিখেছেন মোহাম্মদ রাকিব গাজী স্যার, পটুয়াখালী থেকে। তুমি তোমার ছেলের বউ সম্পর্কে আমার কাছে যা জানতে আসছো আমি সবই বলবো, কোনো সমস্যা নেই। তবে তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা হুজুর? তোমার ছেলের স্ত্রী যা কর্মকাণ্ডগুলো করে, যেমন মানুষের হাত বা চোখ দেখে ভূত ভবিষ্যৎ বলা, আগে থাকতে বিপদ আঁচ করা ইত্যাদি যা করে, তাতে কি তোমাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে বা তোমাদের কি কোনো ধরনের বিপদে পড়তে হয়েছে? না হুজুর, এমন কিছু হয়নি। তবে শুধু জানতে চাই আসলে সে কে, কি তার পরিচয়, আর কেন বা এমন অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করছে। শুধু এতটুকু জানতে চাচ্ছি, তাছাড়া আর কিছুই না। মারে, এই দুনিয়াটা বড্ড অদ্ভুত এবং রহস্যে ঘেরা। এই দুনিয়াতে অনেক বিচিত্রময় ঘটনা ঘটে থাকে যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। কল্পনা করলেও গা শিহরণ দিয়ে ওঠে। আমরা অনেক রহস্য উদ্ঘাটন করতে পারি, আবার অনেক সময় পারি না। স্রষ্টা নিজে একজন রহস্যময়। সে পৃথিবীটাও রহস্য দিয়ে ঘিরে রেখেছে। সেরকম করে তো এখনো চলে আসছে। চলুক না সেরকম, কিছু রহস্য থাকুক না। রহস্য কি দরকার তা জানার? আর তোমার ছেলের স্ত্রী তো তোমাদের কোনো ক্ষতি করছে না, থাকুক না তার রহস্য কিছু গোপন। হতে পারে তুমি তোমার ছেলের বউ সম্পর্কে জেনে তা মেনে নিতে পারলে না। এখন সুন্দর সংসারটা ভেঙে গেল, সারাক্ষণ তোমাদের ভয় ভয় থাকতে হতে পারে। তাই বলছি মা, তোমার ছেলের বউ সম্পর্কে জানার দরকার নেই। শুধু এতটুকু জানো সে তোমার ছেলের স্ত্রী। ব্যাস, যাও মা, বাড়ি চলে যাও। তাসলিমা বেগম আর কিছু না বলে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তখনই মা মা এদিকে আসো, দেখে যাও তোমার ছেলে কাকে নিয়ে এসেছে। রান্নাঘরের দিকে তাকিয়ে গলা ফাটিয়ে মাকে ডাকছে লিজা। রান্নাঘর থেকে বাহির হয়ে হাত মুছতে মুছতে তাসলিমা বেগম দরজার কাছে এসে বলে, কি হয়েছে, এমন চিল্লাচিল্লি করছিস কেন? লিজা মাকে চোখের ইশারা দিয়ে দরজার দিকে দেখায়। তাসলিমা বেগম দরজা দিয়ে তাকিয়ে দেখে তার ছেলে শুভ্র আর তার পাশে একটা মেয়ে বেনারসি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তাসলিমা বেগম ভ্রু কুঁচকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, শুভ্র, এই মেয়েটা কে তোর পাশে? শুভ্র মাথা নিচু করে আমতা আমতা করে বলে, মা, আমরা এইমাত্র কাজী অফিস থেকে বিয়ে করে এসেছি, এ আমার স্ত্রী। ছেলের কথা শুনে তাসলিমা বেগমের মুখ হাও হয়ে যায়। সে মুখে হাত দিয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলে, শুভ্র, তুই এটা কি করেছিস? তুই একা একা বিয়েটা করতে পারলি? একবারে তুই আমাদের কথা চিন্তা করলি না? আমাদের মান সম্মানের কথা চিন্তা করলি না? এ কথা বাদ দিলাম, তোর ঘরে একটা অবিবাহিত বোন আছে, তার কথা তো চিন্তা করবি। তুই বড় বোনকে বিয়ে না দিয়ে নিজে কিভাবে বিয়ে করে ফেললি? লজ্জা করলো না? ছি ছি ছি। তখন শুভ্রর বউ পাশ দিয়ে নিচু স্বরে বলে ওঠে, মা, আমরা একটা ভুল করে ফেলেছি, আপনি আমাদের ক্ষমা করে দিন, আপনি আমাদের বিষয়টা মেনে নিন দয়া করে। তাসলিমা বেগম কিছু বলতে যাবে, তখনই শুভ্র বাবা হারুন মিয়া এসে পাশে দাঁড়ায়। সে একবার শুভ্রর বউকে আর একবার শুভ্রের দিকে তাকিয়ে দেখে, তারপর তাসলিমা বেগমকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে এখানে? আর শুভ্রর পাশে এই মেয়েটি বাকে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। তখন লিজা একটু খোঁচা মেরে বলে, আপনার আদরের ছেলের বউ, আপনার ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করে বউ নিয়ে এসেছে ঘরে, এখন বলে মেনে নিতে। তখন তাসলিমা বেগম উৎফুল্ল কণ্ঠে বলে, না না, এই বউ আমি কখনো মেনে নিব না। জানা নেই শোনা নেই, বাড়ি কোথাও তাও জানি না, একটা ছেলে পেয়েছে গলায় ঝুলে পড়েছে, এমন রাস্তার মেয়েকে আমি ঘরের বউ হিসেবে মেনে নিব না। তখন সবাইকে অবাক করে দিয়ে হারুন মিয়া শুভ্রর স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তোমার নাম কি মা? কণ্ঠ নিচু করে শুভ্রর স্ত্রী উত্তর দেয়, আমার নাম শান্তা, মারিয়া ইসলাম শান্তা। হারুন মৃদু হেসে, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, আসো শান্তা, ঘরে আসো। তারপর স্ত্রী মেয়ের দিকে তাকিয়ে বলে, সাইড দাও, বউকে ঘরে উঠতে দাও। তাসলিমা লিজা দুজন অবাক হয়ে হারুনের দিকে তাকায়। হারুন মিয়া নির্বিঘ্নে শান্তাকে নিয়ে পাশ কাটিয়ে ঘরে ওঠে। তাসলিমা বেগম আর লিজা দুজনেই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। শুভ্র আর শান্তা শুভ্র রুমে বসে আছে। একসময় শুভ্র শান্তার কাছে গিয়ে হাতে হাত রেখে ভরসা কণ্ঠে বলে, চিন্তা করো না, একদিন দেখবে মা বোন দুজনেই আমাদের এই বিয়ে মেনে নিয়েছে। আর একমাত্র ছেলে তো, তাই রাগ করেছে, তাদের না জানিয়ে কিভাবে বিয়ে করলাম। আর আমি দুঃখিত, মা তোমাকে রাস্তার মেয়ে বলেছে এই জন্য। শান্তা মৃদু হেসে বলে, আমি কিছুই মনে করি নাই, তাদের রাগ হওয়াটাই স্বাভাবিক, তাদের জায়গায় আমি থাকলে আমিও রাগ করতাম। বাদ দাও এসব কথা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। শুভ্র হাই হাই করে উঠে বলে, বউ আমার কি বলে, আজ আমাদের বাসর রাত, আর বউ নাকি আমার ঘুমাবে, এটা কোনো কথা নাকি? শান্তা শুভ্রর দিকে একটা ভেটকি হাসি দিয়ে বলে, হ্যাঁ এটাই কথা, আজ আমাদের কোনো বাসর হবে না। শুভ্র ভ্রু দুটো উঁচিয়ে বলে, কেন? শান্তা তার মুখটা শুভ্রর কাছে নিয়ে এসে বলে, যতক্ষণ না মা বাবা বোন আমাদের বিয়ে মেনে না নিচ্ছে ততদিন আমাদের মধ্যে কিচ্ছু হবে না, কারণ তাদের অনুমতি ছাড়া আমরা বিয়ে করে ভুল করেছি। তাই তারা যতদিন না খুশি হয়ে, বিশেষ করে আপু যতদিন না খুশি হয়ে আমাদের বাসর ঘর ফুল দিয়ে সাজাচ্ছে ততদিন কাছে আসার চেষ্টা করবে না, তাহলে কেটে দিব একদম। শুভ্র প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে বলে, কি কেটে দেবে? শান্তা মৃদু হেসে বলে, পা, আর যেটা তুমি ভেবেছো সেটাও। শান্তা এই বলে পাশ ফিরে বিছানায় শুয়ে পড়ে।
তখন শুভ্র বসে বসে বলে, এর নামই কপাল, শালা বিয়ে করেও ব্যাচেলর লাইফ কাটাতে হবে। আজ আমার বাসরাত, ভাবলাম কত কি করব, তা না বউ আমার হুমকি দিয়ে শুয়ে পড়ল। মা বাবা বোন কবে রাজি হয় ঠিক নাই, আমার সে পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে। এই জন্মে হবে কিনা কে জানে, বিয়ে করেছে এই জন্মে, বাসর করবো পরের জন্মে। কি আর করা, আমিও শুয়ে পড়ি। শুভ্র কিছুক্ষণ বকবক করে পাশ ফিরে শুয়ে পড়ে। সুনাম তেমন না ছড়ালেও বদনাম খুব দ্রুত চারপাশে ছড়িয়ে যায়। শুভ্র যে বউ নিয়ে বাসায় এসেছে এটা গ্রামের সব জায়গায় জানাজানি হয়ে গেছে। সকালে মহিলা পুরুষ দলে দলে শুভ্রর বউ দেখতে আসছে। কোনো মহিলা বউ দেখে বিস্মিত হয়ে যাচ্ছে। তারা বলাবলি করে, হায় আল্লাহ, এটা তো সাক্ষাৎ জান্নাতের হুর। শুভ্র যে এমন একটা সুন্দর বউ বিয়ে করবে আমরা তো বিশ্বাসই করতে পারি নাই। শুভ্রর বউ আসলে অসম্ভব সুন্দরী। শুভ্রর বউয়ের মতো গ্রামে এত সুন্দর কোনো বউ নেই, দেখে মনে হয় জান্নাতের অপ্সরী। সুন্দরী মেয়েরা তাদের থেকে বেশি সুন্দরী মেয়েদের দেখলে হিংসা করে, মুখ বাঁকা করে খুঁত বাহির করে। এমনকি সুন্দরী মেয়েরা কখনোই তাদের থেকে সুন্দরী মেয়েদেরকে স্বপ্ন দেখে না। গ্রামের মেয়েদের মতো কিছু কিছু সুন্দরী মেয়েরা শুভ্রর এত সুন্দর বউ দেখে হিংসা করছে। তারা শুভ্রর বউয়ের খুঁত বের করতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ কেউ বলে, ভাবির নাকটা মনে হয় একটু বাঁকা। অন্য একজন বলে, না না, ভাবির চোখ দুটো কেমন বড় বড়। এমন অনেক খুঁত তারা বের করতে শুরু করে। তখনই লিজা এসে তাদের ধমক দিয়ে বলে, তোদের থেকে সুন্দর আছে আমাদের ভাবি। আমার ভাবির নাক চোখ সব ঠিক আছে, তোদের চোখের সমস্যা হয়েছে, তোরা চোখের ডাক্তার দেখিয়ে আয়। লিজা উপরে উপরে ভাইয়ের উপর যতই রাগ দেখাক না কেন, প্রথম দেখাতে মনে মনে শান্তাকে তার ভীষণ ভালো লেগেছে। শুধু মায়ের ভয়ে কিছু বলতে পারে না। লিজাও কম সুন্দর নয়, সেও মনে মনে একটু হিংসা করে শান্তাকে, কারণ লিজার থেকে অনেক সুন্দরী শান্তা। তারপর অন্য মানুষ তার ভাবিকে অপমান করছে, তাই সে সহ্য করতে না পেরে তাদের মুখের ওপর বলে দিল। অনেকদিন কেটে যায় শুভ্রতের। শান্তা ঘরের কাজে মাঝে মাঝে শাশুড়ি ননদকে সাহায্য করে। তাসলিমা বউয়ের কাছ থেকে মনে মনে খুশি হয়, কিন্তু প্রকাশ করে না। গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে, ধান চাল ডাল ইত্যাদি নানা ধরনের কাজ থাকে। শান্তা ঘরের কাজ শেষ করে শাশুড়ি ননদের সাথে ধান চাল ডাল বাইরের কাজও সাহায্য করে। মাঝে মাঝে তাসলিমা বেগম অবাক হয়ে যায়। গৃহস্থলী ঘরের কাজ তো কম নয়, সেই ঘরের কাজ শেষ করে আবার বাইরেও কাজ করে। আল্লাহ তো ভালো ধৈর্য দিয়েছে বউকে। এলাকার মহিলা পুরুষরা সবাই শান্তার প্রশংসায় পঞ্চমুখ। একদিন তাসলিমার গভীর রাতে ঘুম ভেঙে যায়। সে তার রুম থেকে বাইরে বের হয়ে রান্নাঘরে আসে পানি খেতে। তার খুব পানির পিপাসা লেগেছে। তাসলিমা বেগম যে জগ থেকে পানি ঢালতে যাবে গ্লাসে, তখনই তার চোখ যায় রান্নাঘরের জানালার দিকে। সে তাকিয়ে দেখে শান্তা বদনা নিয়ে উঠোনের দিকে যাচ্ছে। তাসলিমা বেগম কিছুটা অবাক হয়ে যায়। এত রাতে শান্তা বদনা নিয়ে উঠোনের দিকে যাচ্ছে কেন? যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তো ঘরের পেছনে যাবে। মেয়েটি বদনা নিয়ে উঠোনে যায় কেন? তাসলিমা বেগম ভালো করে ব্যাপারটা বোঝার জন্য জানালার কাছে মাথাটা নিয়ে বাইরে চোখ বোলায়। আজ রাতটা ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলো পাতা ভেদ করে উঠোনে পড়ে। সেই আলোতে ভালো করে দেখা যায় বাইরে কেউ থাকলে সে কি করে। তাসলিমা বেগম দেখে শান্তা বদনা করে পানি নিয়ে সেই বদনার পানি দিয়ে অজু করে। তাসলিমা বেগম মনে মনে ভাবে, এত রাতে মেয়েটি অজু করে কেন? নামাজ পড়বে নাকি? এখন কিসের নামাজ? তাসলিমা বেগম বাইরে থেকে চোখ ফিরিয়ে সোজা তার রুমে যায়। তার রুমে একটা হাতঘড়ি আছে। সে সেটা হাতে নিয়ে দেখে এখন রাত বাজে 11:22। তাসলিমা বেগম ঘড়িটা হাতে নিয়ে আবার রুম থেকে বাইরে বের হয়ে যায়। তখন দেখে শান্তা অজু শেষ করে নিঃশব্দে দরজা বন্ধ করছে। তাসলিমা বেগম কিছুটা সরে এসে আড়ালে দাঁড়ায়। শান্তা সোজা তার রুমে ঢুকে। রুমে ঢুকে দড়িতে রাখা জায়নামাজটা নামিয়ে খাট থেকে কিছুটা দূরে মাটিতে বিছায়। তারপর সে জায়নামাজে দাঁড়িয়ে নামাজের ভঙ্গিতে নামাজ পড়তে থাকে। তাসলিমা বেগমের বিস্ময়ের সীমা রইল না। শান্তা 11টার সময় কিসের নামাজ পড়ে? এখন তো এশারের ওয়াক্ত বা তাহাজ্জুদের ওয়াক্ত নয়। একবার তাসলিমা বেগম ভালো করে জিজ্ঞেস করবে, পরে নিজেকে সামলে নিয়ে তার রুমে চলে যায়। চারদিকে সূর্যের কিরণ ছড়িয়ে পড়ে। কিছু সূর্যের কিরণ এসে শুভ্রর ঘরে জানালা ভেদ করে সোজা শুভ্রর চোখে পড়ে। শুভ্রর চোখ কচলাতে কচলাতে পাশ ফিরে দেখে শান্তা নেই। শুভ্র ভাবে মনে হয় অনেক আগেই শান্তা উঠে গেছে। শুভ্র আর না শুয়ে থেকে উঠে দাঁত মাজার গুড়ি নিয়ে ঘাটপাড়ের দিকে হাঁটা দেয়। শুভ্র ঘাটপাড়ে গিয়ে দেখে তার বোন লিজা পাশের বাড়ির সুমাইয়া আর তার স্ত্রী ছিপ ফেলে পুকুরে মাছ ধরছে। শুভ্র বোনের পাশে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে বলে, কয়টা মাছ পেলি আপু? শুভ্রের কথা শুনে সবাই তার দিকে তাকায়। শান্তা শুভ্রের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে জিজ্ঞেস করে, তুমি উঠেছ? শুভ্র থুতু ফেলে বলে, হ্যাঁ। তখন পাশ দিয়ে সুমাইয়া শুভ্রকে উদ্দেশ্য করে বলে, বুঝলেন ভাইয়া, আপনার বউয়ের ভাগ্য আছে বলতে। আমরা সেই কখন থেকে ছিপ ফেলে বসে আছি, আমাদের ছিপে মাত্র ছোট ছোট 2টা রুই মাছ উঠেছে, আর আপনার বউ কিছুক্ষণ এসে 5টা বড় বড় বোয়াল মাছ ধরে ফেলেছে ছিপ দিয়ে। শুভ্র মুখ ধুতে ধুতে বলে, দেখতে হবে না এটা কার বউ? এটা হলো শুভ্রর বউ। অর্ডার করে চায়না থেকে নিয়ে এসেছি, সবকিছু ট্রেনিং দেওয়া। শুভ্র কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। শুভ্র শান্তার দিকে তাকিয়ে বলে, চলো আর মাছ ধরতে হবে না, আমার সাথে ঘরে চলো। তখন সবাই বলে, হ্যাঁ, আমরাও আর মাছ ধরবো না, চল চল। সবাই ঘরে চলে যায়। তারপর সবাই একসাথে ঘরের দিকে হাঁটা দেয়।
তাসলিমা বেগম ছেলের বউয়ের মাছ দেখে খুশিও হয় আবার অবাকও হয়। সে শান্তার দিকে তাকিয়ে বলে, মা তুমি এতগুলো মাছ কিভাবে ধরলে, তাও আবার ছিপ ফেলে? তখন লিজা পাশ থেকে বলে, মা তোমার ছেলের বউয়ের ভাগ্য আছে বলতে হবে। আমরা সেই কখন থেকে ছিপ ফেলে বসে আছি, আমাদের ছিপে মাত্র 2টা মাছ উঠেছে, আর তোমার ছেলের বউ ছিপে 5-5টা বোয়াল মাছ। তাসলিমা বেগম কিছুটা গম্ভীর হয়ে বলে, হ্যাঁ সেটাই তো দেখছি। শুভ্র তখন বলে, মা মাছ রাখো তো, আমাকে ভাত দাও, পেটে খুব ক্ষুধা লেগেছে। তাসলিমা বেগম বলে, তুই বস, বৌমা ভাত দিচ্ছে। এই বলে সে রান্নাঘরে যায় মাছ নিয়ে। লিজা তার সাথে সাথে যায়। শান্তা শুভ্রর কাছে প্লেট এগিয়ে দেয় হাত ধোয়ার জন্য। তাসলিমা বেগম উঠোনে রোদে ধান মেলে দিচ্ছে। শান্তা আর লিজা উঠোনের একপাশে বসে মাছ কাটছে। একসময় শান্তা বলে ওঠে, আপু আপনি কি জানেন খুব শীঘ্রই আপনার বিয়ে হতে চলেছে, আর আপনার সাথে যে ছেলেটার বিয়ে হবে সে দেখতে খুবই নম্র, ভদ্র, শান্তশিষ্ট এবং স্মার্ট, লেখাপড়াও অনেক করেছে। লিজার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। সে শান্তার দিকে তাকিয়ে বলে, তাই তা তুমি কি করে জানলে? আপু আমি আপনার চোখ দেখে বলে দিয়েছি যে আপনার ভালো পরিবারে বিয়ে হতে চলেছে। তার চোখ দেখে ভূত ভবিষ্যৎও বলে দিতে পারো? হ্যাঁ আপু, আমি চোখ, হাত, মুখ দেখে একটা মানুষের ভূত ভবিষ্যৎ সবই বলে দিতে পারি। ভালোই তো, তোমরা কি পীর ফকিরের বংশধর নাকি? তোমার বাবা কি আগে পীর ফকির ছিল? জানো না আপু। জানো না মানে? তুমি তোমার বাবার সম্পর্কে জানো না? এটা কেমন কথা? কিভাবে জানবো আপু? জন্মের সময় মা মারা যায়, তারপর আমার যখন 2 বছর বয়স তখন আমার বাবা মারা যায় হার্ট অ্যাটাকে। আমার তো আর আমার বাবার চেহারাই মনে নেই, তার কর্ম সম্পর্কে কিভাবে জানবো? তাহলে তুমি মানুষ হয়েছে কার কাছে? আপু আমি মানুষ হয়েছি এতিমখানায়। ও আমি দুঃখিত, তোমার বাবা মায়ের কথা উঠিয়ে। আমি তো আগে জানতাম না তোমার মা বাবা নেই। না না আপু সমস্যা নেই। আচ্ছা শুভ্রর সাথে তোমার পরিচয় হলো কিভাবে? আমাদের গ্রামে তো এতিমখানা নেই। আমার জানা মতে এতিমখানা তো শহরে। তাহলে? আসলে আপু একবার আমরা কিছু বান্ধবী মিলে গ্রামে ঘুরতে আসি, তখন আপনার ভাই ওর সাথে আমার দেখা হয়। আপনাদের গ্রামের চেয়ারম্যান আছে না, লোকটা খুবই ভালো। আমরা যখন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় আমরা তখন শহরের দিকে রওনা দিই, কিন্তু আমরা পথ হারিয়ে ফেলি। তখন আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করি কারো আসার, যাতে তার সাহায্যে আমরা সড়ক রাস্তায় যেতে পারি। তখনই দেখা হয় চেয়ারম্যানের সাথে। সে যখন দেখলো আমরা কিছু মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, তখন সে এসে আমাদের কারণ জিজ্ঞেস করেন। আমরা যখন বলি আমরা বিপদে পড়েছি, তখন সে আমাদের সান্ত্বনা দিয়ে তার বাসায় নিয়ে যায়। তার বউটাও খুব ভালো, আমাদের অনেক সেবা যত্ন করেছে। আমরা সকালে যখন শহরে যাওয়ার জন্য বললাম, তখন চেয়ারম্যান বলে, আরে কি বলো তোমরা? না না তোমরা যেতে পারবে না, তোমরা গ্রামে এসেছো ঘুরতে, কিছুদিন ঘুরে আমাদের গ্রামটা দেখে তারপর যাবে, আগে যেতে পারবে না। তখন আমরা বলি আমাদের এতিমখানায় যার আন্ডারে থাকে সে বকবে। তখন চেয়ারম্যান সাহেব বলে, সমস্যা নেই, আমি ফোন করে বলে দিব, তোমরা থাকো। সত্যি সত্যি চেয়ারম্যান সাহেব আমাদের মালিকের কাছে ফোন দেয়, সে আমাদের কিছুদিন বেড়াতে বলে। তারপর আমরা থাকলাম। আর সেই দিকে শুভ্র ঘুরতে গিয়ে তোমাকে দেখে, তারপর তোমাদের মাঝে কথা হয়, তারপর প্রেম হয়, তাই তো? শান্তা মাথা নিচু করে বলে, হ্যাঁ আপু। তারপর দুজনে চুপচাপ মাছ কাটতে থাকে। কিছুক্ষণ পরে মাছ কাটা শেষ হলো, দুজন মাছ নিয়ে পুকুর পাড়ে যায় ধোয়ার জন্য। এদিকে তাসলিমা এতক্ষণ লিজার আর শান্তার কথা চুপচাপ শুনছিল। তাসলিমা বেগম মনে মনে ভাবে, তাহলে শেষমেশ শুভ্র একটা এতিম মেয়েকে বিয়ে করলো, যে কিনা কোনোদিন তার বাবা মাকে দেখেনি। এতিম মেয়ে বিয়ে করেছে ভালো কথা, কিন্তু মেয়েটি তো বড্ড অদ্ভুত প্রকৃতির। চোখের পলকে ঘরের কাজ শেষ করে ফেলে, আবার বেওয়াক্তে নামাজ পড়ে। এখন নাকি হাত, মুখ, চোখ দেখে ভূত ভবিষ্যৎ বলতে পারে। এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে শান্তাকে, শুভ্রর সাথে তো কথা বলতে হবে। তখনই শুভ্র এসে দাঁড়ায়। তাসলিমা বেগম শুভ্রর আসার শব্দ শুনে পাশে তাকায়, দেখে তার ছেলে দাঁড়িয়ে আছে। তাসলিমা বেগম ছেলের হাত ধরে দূরে নিয়ে যায়, নিচু গলায় জিজ্ঞেস করে, শুভ্র তুই এই কোন মেয়েকে বিয়ে করলি বলতো? কেন মা, কি হয়েছে? শান্তা কি করেছে? কি করে নাই সেটা বল। শান্তা নাকি এতিম? হ্যাঁ মা, ও এটা আগে আমাকে বলেছে। তাহলে তুই এটা আমাদের আগে বলিসনি কেন? বলার সুযোগ দিয়েছো তোমরা? যাই হোক, তুই কি জানিস তোর বউ নাকি ভূত ভবিষ্যৎ আগে আগে বলে দিতে পারে? মানে বুঝলাম না তোমার কথা। তখন তাসলিমা বেগম লিজার সাথে সকল কথা শুভ্রকে বলে। শুভ্র আগে নিজেও জানতো না যে শান্তার এই ক্ষমতা আছে। সে মনে মনে ভাবে, এটা তো শান্তা আগে আমাকে কখনো বলে নাই, ওকে তো জিজ্ঞেস করতে হবে। তাসলিমা বেগম ছেলেকে মৃদু ধাক্কা দিয়ে বলে, কি হলো শুভ্র, কোথায় হারিয়ে গেলি? শুভ্র ভাবনার জগৎ থেকে ফিরে মায়ের দিকে তাকিয়ে বলে, মা আমি এটা আগেই জানতাম শান্তার এই ক্ষমতা সম্পর্কে, ও আরো অনেক কিছু জানে, তাও আমি জানি। তাসলিমা বেগম রাগী কণ্ঠে বলে, তাহলে তুই আমাদের কাছে আগে বলিস না কেন? শুভ্র শান্ত স্বরে বলে, আগে কিভাবে বলবো, তোমরা তো রাজি ছিলে না আমার বিয়ে দিয়ে, আর মাত্র কয়েকদিন হলো, আস্তে আস্তে সবই জানবে, সমস্যা নেই। এখন কটা বাজে দেখেছো? এখন বাজে দুপুর 1টা, পেটে ক্ষুধা লেগেছে, ভাত দাও। এ বলে শুভ্র ঘরের দিকে হাঁটা দেয়। আসলে শুভ্র মায়ের কথার প্রশ্নের ভয়ে কেটে পড়েছে। মা যা প্রশ্ন করে তার উত্তর শুভ্রর কাছে নেই। শুভ্র ঠিক করে শান্তার সম্পর্কে জানে না, মাকে কি বলবে। তাসলিমা বেগম শুভ্রর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তখনই হারুন নিঃশব্দে এসে পাশে দাঁড়ায়। কি হলো, এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন?
তাসলিমা বেগম কিছুটা চমকে উঠে স্বামীর দিকে তাকায়। তখন হারুন আবার জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তোমার ছেলে কি করেছে জানো? কি করলো আমার ছেলে? তোমার ছেলে একটা এতিম মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। তো কি হয়েছে তাতে? তো কি হয়েছে মানে? আমাদের একমাত্র ছেলে, সে নাকি একটা এতিম মেয়ে বিয়ে করেছে, আর তুমি বলছো কি হয়েছে? করতেই পারে, স্বাভাবিক। এখানে দোষের কি হলো? এখানে দোষের কিছু হয়নি। তুমি কিছু বলবে না? না, বলবো না। বরং বৌমাকে আমার পছন্দ হয়েছে, আমি এই বিয়েতে রাজি। খুব ভালো করেছো। এখন সেই বউকে নিয়ে কোলে তুলে নাচো, যত সব। এই বলে হনহন করে তাসলিমা বেগম ঘরের দিকে চলে যায়, আর হারুন মিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে। সকাল গড়িয়ে বিকাল হয়। লিজা আর শান্তা ঘরের বারান্দায় বসে আড্ডা দিচ্ছিল। তখনই পাশের বাড়ির এক মহিলা আসে। কি গো বৌমা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আর ভালো। রোগবালের জন্য কি মা ভালো থাকা যায়? ও, কি রোগ হয়েছে? আর বলো না, কোমরের ব্যথায় উঠে বসতে পারি না, কাজ বাজ করতে পারি না। তখন লিজা বলে, কাকি তোমার ছেলের কাছে বলতে পারো না ডাক্তার দেখাতে? শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে। মহিলাটা একটা মুখ ভেঙচি কেটে জালজ্যমান কণ্ঠে বলে, আমার ছেলে আর ছেলে আসেনি গো মা। আমার ছেলে এখন বউয়ের পিছন পিছন ঘুরে। বউ উঠতে বললে উঠে, বসতে বললে বসে। প্রস্রাব পর্যন্ত করতে যায় না বউর পারমিশন ছাড়া। সেই পোলায় মনে ডাক্তার দেখাইবে? লিজা অবাক হয়ে তাকিয়ে বলে, কি বলেন কাকি? আপনার ছেলে তো আগে অনেক ভালো ছিল, এখন এমন হয়ে গেছে? আর বলি কি মা, পোলা এখন আর পোলা নাই, পোলা এখন ঢোলা হয়ে গেছে। তখন শান্তা মধ্য থেকে বলে, না, এটা ঠিক করছে না আপনার ছেলে, তার উচিত মা বউ দুজনকেই দেখা। বাদ দাও মা, বাদ দাও, ওর কথা আর বলো না। কাকিমা, আমি কিন্তু আপনার কোমরের ব্যথা দূর করতে পারবো। মহিলাটা বিস্মিত হয়ে শান্তার দিকে তাকিয়ে বলে, কিভাবে মা? শান্তা মৃদু হেসে বলে, আপনি একটা কাজ করুন, একটা ছোট বোতল করে পানি নিয়ে আসেন। নিয়ে আসলে কি হবে মা? আমি ওইটা পরিয়ে দেব, তারপর আপনি সকাল সন্ধ্যা ওই পানি কোমরে মালিশ করবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তুমি কি মা কবিরাজি জানো নাকি? হ্যাঁ, কিছুটা জানি। এই লিজা, শোন না, আমাকে একটা ছোট বোতল দিত, আমি পরে দিয়ে দেব না। মহিলাটা বলল, এখন আবার বোতল কোথায় পাবো? আচ্ছা বসো, দেখি পাই কিনা। এই বলে লিজা উঠে ঘরে চলে যায়। তখন মহিলাটা শান্তার দিকে তাকিয়ে বলে, তা মা তুমি আর কি কি জানো? শান্তা মৃদু হেসে বলে, আমি অনেক কিছু জানি। আমি আপনার হাত দেখে ভূত ভবিষ্যৎ বলে দিতে পারি। কি? সত্যি মা, তুমি হাত দেখতে পারো? হ্যাঁ কাকি। মহিলাটার সামনে হাত বাড়িয়ে দিয়ে বলে, দেখো তো মা, আমার হাতটা, সামনে কোনো বিপদ আপদ আছে কিনা। শান্তা মহিলার হাতটা আরো কাছে নিয়ে এসে পলকহীন দৃষ্টিতে তার হাতের দিকে তাকিয়ে দেখতে থাকে। শান্তা কিছুক্ষণ চুপ থেকে নীরবতা ভেঙে বলে, আপনার ভাগ্য মাশাআল্লাহ খুব ভালো। টাকা পয়সা আসতেছে, জমিজিরা তো আসতেছে দেখি। আপনার ছেলের ছোট একটা দোকান আছে, সেটা ভালো বেচাকেনা হচ্ছে। আচ্ছা, আপনার ছেলেকে নতুন বিয়ে করেছে নাকি? মহিলাটা হুম বলে মাথা নাড়ায়। তখন শান্তা বলে, আপনার জন্য সুখবর আছে, আপনার ঘরে নাতি আসছে, খুব শীঘ্রই আসছে। মহিলাটা খুশি হয়ে বলে, ছেলে না মেয়ে? শান্তা কিছুক্ষণ চুপ থেকে বলে, তা বলা যাবে না, তবে আরেকটা কথা বলতে পারি, আপনার ছেলের বউ বাঁচবে না, সে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যাবে। শান্তা আরো কিছু বলতে চাচ্ছিল, তখন নিজে এসে সে মহিলার দিকে একটা বোতল এগিয়ে দিয়ে বলে, এই নেন কাকিমা, একটাই বোতল ছিল, আমি ধুয়ে পরিষ্কার করে পানি ভর্তি করে নিয়ে আসছি। মহিলাটা কিছুটা বিরক্ত হয়ে বলে, পাশে রাখ। তারপর শান্তার দিকে তাকিয়ে বলে, বলো মা বলো, আমার ভবিষ্যতে কি কোনো বিপদ আছে? শান্তা এক এক করে মহিলাটাকে সব বলে, আর মহিলা শুনে যাচ্ছিল। কিছুক্ষণ পরে হাত দেখা শেষ হলে বোতলটা হাতে নিয়ে শান্তা মনে মনে কি যেন বলে, পানির উপরে ফু দেয়। তারপর মহিলার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা সকাল সন্ধ্যা কোমরে মালিশ করবেন, ইনশাআল্লাহ ব্যথা দূর হয়ে যাবে। মহিলাটা করুণ কণ্ঠে শান্তাকে বলে, তুমি যে আমাকে বিপদের কথা বললা, তার জন্য কিছু দিবা না? শান্তা মৃদু হেসে বলে, তাহলে কালকে আসেন, আমি একটা তাবিজ লিখে রাখবো, নিয়ে যাবেন। মহিলাটা আচ্ছা বলে চলে যায়। সেদিনের পর থেকে শান্তার নাম ডাক গ্রামের সব জায়গায় ছড়িয়ে যায়। সবাই শান্তার কাছে আসে, কেউ তাবিজ নেয়, আবার কেউ পানি পরিয়ে নিয়ে যায়, কেউ আসে হাত দেখাতে। কিন্তু শান্তা কারো কাছ থেকে টাকা নেয় না, ফ্রিতে মানুষকে সেবা করে। আর সবাই শান্তার তাবিজের পানিতে উপকারও পায়, এবং শান্তা হাত দেখে যা বলে সব মিলে যায়। গ্রামের সব মানুষের শান্তার উপর বিশ্বাস জন্মে যায়। কিছু হলে শান্তার কাছে চলে আসে। তাসলিমা বেগম এইসব দেখে বিচলিত হয়ে যায়। সে ভাবতে থাকে, তার বউ এইসব কিভাবে করে, আর মানুষও আবার নাকি উপকারও পায়। তার বউ আসলে কে, কি তার পরিচয়, এইসব জানার জন্য তাসলিমা বেগমের মন ব্যাকুল হয়ে যায়। একদিন সন্ধ্যায় তাসলিমা বেগম শান্তার ঘরে যায়। তখন ঘরে কেউ ছিল না, শুভ্র আর হারুন মিয়া বাজারে গেছে, লিজা পাশের বাড়ি গেছে পড়া দাগাতে। ঘরে ছিল শুধু শান্তা আর তাসলিমা। তাসলিমা বেগম শান্তার রুমে গিয়ে বিছানায় বসে। শাশুড়িকে দেখে শান্তা ঘুমটা আরো বড় করে দেয়। শান্তা শুয়েছিল, যখন দেখে তার শাশুড়ি আসছে তখন উঠে বসে। তাসলিমা বেগম বউয়ের শরীরে হাত দিয়ে বলে, কি ব্যাপার মা, অসময়ে ঘুমাচ্ছ, শরীর খারাপ নাকি? না মা, আমি ঠিক আছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, তুমি যে হাত দেখতে পারো, আবার পানি পরা দিতে পারো, আবার দেখলাম তাবিজ দাও, এগুলো শিখলা কিভাবে?
আসলে মা, আমাকে একটা বুড়িমা শিখিয়েছে। আমি যেখানে থাকতাম সেখানে একটা বৃদ্ধ মহিলা ছিল। সে একজন পাওয়ারফুল কবিরাজ ছিল, অনেক কিছু জানতো। তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমি তার কাছে যেতাম আসতাম। সে আমাকে ভালোবাসতো, মেয়ের মতো দেখতো। একদিন সে আমাকে বলে, তোকে আমার খুব ভালো লাগছে, আমি তোকে কিছু ক্ষমতা দিয়ে যাব, তবে খবরদার কারো কাছ থেকে টাকা নিবি না। তারপর সে আমাকে সন্ধ্যায় যেতে বলে। আমি সন্ধ্যায় যাই, গিয়ে তার কাছ থেকে শিক্ষা নিই। ও আচ্ছা আচ্ছা মা, তুমি যে প্রতি রাতে 11টার সময় নামাজ পড়ো, এটা কি নামাজ? আসলে মা, আচ্ছা বাদ দাও, তুমি একটা কাজ করো। আমি তো বুড়ো মানুষ, ঠিক নেই, আমার তো কিছু সওয়াব প্রয়োজন। যখন তুমি নামাজ পড়তে উঠবে তখন তুমি আমাকে উঠায় দিও, কেমন? আমরা মা মেয়ে একসাথে নামাজ পড়বো, কেমন? আচ্ছা মা, আমি নামাজ শেষ করে আপনাকে উঠাবো। না না না, একসাথে উঠাবে। আচ্ছা। সেদিন শুধু তাসলিমা বেগম অতটুকুই বলে ঘর থেকে বাইরে বের হয়ে যায়। কিন্তু পরে শান্তা আর তাকে নামাজ পড়তে উঠায় না। সে শুধু উঠে একা একা নামাজ পড়ে, আর দিনের বেলা মানুষের হাত পানি তাবিজ দিয়ে থাকে। আমাকে জানতেই হবে শান্তা আসলে কে, কি তার পরিচয়। সে যা করে তা একজন সাধারণ মানুষের পক্ষে করা কোনোদিনও সম্ভব নয়। হয় তার সাথে কিছু আছে, আর না হয় সে অন্য কিছু। কিছু না কিছু তো রহস্য আছেই। আমাকে সেই রহস্যটা জানতে হবে। আমি আজ বিকেলে আমাদের গ্রামের হুজুরের কাছে যাব। তাসলিমা বেগম উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিল মনে মনে। তখনই কেউ একজন পুরুষ কণ্ঠে সুর দিয়ে বলে, দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী, গরিবের দান করিলে আল্লাহ জান্নাতে দিবে ঘর বাড়ি। মা গো মা, আমাকে কয়টা ভিক্ষা দাও। তাসলিমা বেগম পেছনে তাকিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে ছেঁড়া কাপড়, এক হাতে লাঠি আর অন্য হাতে কাপড়ের পোটলা, মাথায় উস্কো খুস্কো চুল উঠছে। তাসলিমা বেগম কিছুটা বিরক্ত হয়ে, কি চাই তোমার? মা, মাগো, আমাকে কয়টা ভিক্ষা দাও মা। আচ্ছা দাঁড়ান, এখানে নিয়ে আসছি। এই বলে তাসলিমা বেগম হেঁটে ঘরে চলে যায়। তখন শান্তা ঘাট পাড় থেকে গোসল সেরে ঘরে আসছিল। ভিক্ষুক লোকটা এতক্ষণ ঘরের দিকে তাকিয়েছিল। যখন কারোর আসার শব্দ শুনে তখন পাশে ফিরে দেখে একটা মেয়ে বাড়ি থেকে হেঁটে ঘরে যাচ্ছে। ভিক্ষুক লোকটা সেই মেয়েকে দেখে কিছুটা চমকে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ভিক্ষুক লোকটা। তখনই তাসলিমা বেগম একটা বাটিতে করে চাল নিয়ে আসে। ভিক্ষুক লোকটা চাল হাত থেকে নিতে নিতে বলে, মা, এইমাত্র একটা মেয়ে ঘরে ঢুকছে, সে আপনার কি হয়? তাসলিমা বেগম ভ্রুকুচকে ভিক্ষুকের দিকে তাকিয়ে বলে, কেন? এমনি বলুন না মা, সে আপনার কি হয়?